নাফি, এবার পবিত্র ঈদুল আজহায় কিন্তু একটা লম্বা ছুটি পড়েছে। হয়তো আপনি আমি দুজনেই কেউ বাড়িতে যাব না, অফিসেই থাকবো, অফিসে ঈদ করবো, কিন্তু যারা আসলে এই ছুটিটা পেয়েছেন তারা কিন্তু নারীর টানে বাড়িতে ফিরছেন এবং সেই ঢল নেমেছে কিন্তু রাজধানীর সড়ক, মহাসড়ক এবং ঢাকার বাইরে যেই মহাসড়কগুলো রয়েছে সেখানে। এবং এই নারীর টানে যারা যাচ্ছে তাদের যে খবর বা তারা যারা যাচ্ছে রাস্তায় কোনো ভোগান্তির শিকার হয়েছে কিনা বা যানজট কেমন হচ্ছে, এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করবো। আমাদের সহকর্মীরা আছে বিভিন্ন জায়গায়, আমরা যদি জানতে চাই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রায় আছেন আরিফ হোসেন আমরা দেখতে পাচ্ছি, এবং এলেঙ্গায় আছেন কাউসার আহমেদ, এছাড়া ময়মনসিংহে ঢাকা বাইপাস আছেন, যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ, আর কল্যাণপুর বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি জাওয়াত মাহমুদ। প্রথমে যেতে চাই আরিফের কাছে। আরিফ, জানাবেন যে এখন কত কিলোমিটার যানজট রয়েছে চন্দ্রা, এবং সড়কের যানজট কমাতে কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা? নাফি, শফিপুর থেকে চন্দ্রা হয়ে এলেঙ্গা পর্যন্ত পুরো জায়গাটা কিন্তু এখন পর্যন্ত যানজটে আবদ্ধ হয়ে রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম পুলিশ দুদিকের সড়কে, অর্থাৎ যাওয়ার ঢাকামুখী যাওয়া এবং এলেঙ্গামুখী আসা দুদিকের সড়কই ছেড়ে দিয়েছিল এবং সেখান থেকে গাড়ি দুই লাইনে চলছিল। এর ফলে কিছুটা হলো যানজট কমেছিল, কিন্তু এরপরে আবার আধা ঘন্টার মতো সময় হচ্ছে আমরা দেখছি ঠিক এভাবেই দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে এই যে চন্দ্রা এরিয়ায় যেই পরিমাণ গার্মেন্টস শ্রমিক এসছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য, উত্তরবঙ্গে বিশেষ করে যাওয়ার জন্য, তবে সেই পরিমাণ গাড়ি কিন্তু লক্ষ্য করছি না। অতিরিক্ত যাত্রী হয়ে অনেকে গরুর গাড়ি অথবা বিভিন্ন মালবাহী ট্রাকের উপরে উঠে বসছেন। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকেই ট্রাকে উপরে উঠে তাদের গন্তব্যে যাচ্ছেন। কেউ কেউ গরুর ট্রাক, যেগুলো উত্তরবঙ্গ থেকে গরু নিয়ে যেই ট্রাকগুলো ঢাকায় ঢুকেছে সেই ট্রাকে করে গার্মেন্টস শ্রমিক অথবা নিম্ন আয়ের মানুষজন কিন্তু বাড়ি যাওয়ার চেষ্টা করছেন এবং যাচ্ছেন। তবে এক্ষেত্রে অতিরিক্ত যাত্রী হয়ে কেউ কেউ বাসের ছাদেও কিন্তু উঠছেন, যেটি পুলিশের দেখার কথা। পাশেই পুলিশ দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের তেমন কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এছাড়া অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি, সেটি কিন্তু সব জায়গায় লক্ষণীয় আকারে রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে 1.5 গুণ 2 গুণ করে 2.5 গুণ পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে, এমন অভিযোগও আমরা কিছু কিছু জায়গায় পাচ্ছি। যারা সিট পাচ্ছেন তারা এই ধরনের ভাড়া দিয়ে যাচ্ছেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আজকের 12টার পর থেকে এই যে গাজীপুর এরিয়া যে গার্মেন্টস ছুটি হয়েছে, অথবা এই ঢাকার আশপাশে যে এরিয়াগুলো, যাদের বাড়ি উত্তরবঙ্গে তাদের একটি বড় অংশ চন্দ্রা থেকেই কিন্তু গাড়িতে উঠতে চাচ্ছে। সুতরাং এখানে এসে তারা একটি বিপাকের মধ্যে পড়ছেন, কোনো ধরনের গাড়ি ঘোড়া পাচ্ছেন না এবং এই গাড়ি না পাওয়ার ফলে অতিরিক্ত যে ভাড়াটি তাদের গুনতে হচ্ছে। বিকল্প পথে যে পুলিশ সরিয়ে নিয়ে যানজটটি কমাবে তারও খুব একটা লক্ষণ এখানে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে যানজট করছে এবং আবার রাস্তার দুদিক খুলে দিয়ে যানজট ক্লিয়ার করার চেষ্টা করছেন পুলিশ। তবে এখন পর্যন্ত অতিরিক্ত গাড়ি ভাড়া দিয়েই মানুষ যাচ্ছে গন্তব্যে। যে ঈদের হাসিটা, নারীর টানে বাড়ি ফেরার যে আনন্দটা, সেই আনন্দটা যাত্রাপথেই অনেকের মলিন হয়ে যাচ্ছে। কারো কারো গন্তব্য যেতে সময় লেগে যাচ্ছে তাদের নির্ধারিত সময়ের প্রায় 2 গুণ 3 গুণ। অতিষ্ঠ হয়ে যাচ্ছেন মানুষ। সব কিছু মিলিয়ে তারা পুলিশের কাছে আহ্বান করছেন যাতে দ্রুত এই যানজটটি নিরসন করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। নাফি। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হয়েছিলেন আরিফ হোসেন। এবার যাব এলেঙ্গায়, সেখানে আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, আমরা তো শুনছিলাম আরিফের কথা, আপনি আসলে এলেঙ্গাতে যেখানে আছেন সেখানের কি অবস্থা এবং সেখানেও কি একইভাবে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে কিনা, মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন কিনা একটু জানাবেন। মিম, আমার পেছনে ঢাকার দিকে অন্তত 12 কিলোমিটার এবং আমার সামনে 5 কিলোমিটার যমুনা সেতুর দিকে এভাবেই থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে যারা গড়মুখ হাজার হাজার মানুষ রয়েছেন তারা চরম ভোগান্তিতে পড়েছেন। তারা বলছেন যে ব্যবসা গরম এবং দফায় দফায় বৃষ্টি হচ্ছে, এতে করে জীবনের ঝুঁকি নিয়ে যারা খোলা ট্রাক ও পিকআপে যাচ্ছে এবং মোটরসাইকেল আরোহী যারা আছেন তাদের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এদিকে যানজট নিরসনে ভোর রাত থেকে টাঙ্গাইলের পুলিশ সুপার সহ 6 শতাধিক পুলিশ তারা এই যানজট নিরসনে কাজ করছে। আর এদিকে যমুনা সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী আছেন তিনি জানিয়েছেন যে 4 সড়কের মানে 4 লেনের যানবাহন যখন 2 লেনের সেতুতে যাচ্ছে তখন ধীরগতি থেকে যানজটের সৃষ্টি হচ্ছে। আর এছাড়াও এই মহাসড়কের বিশেষ করে যমুনা সেতু সংযোগ সড়ক এবং টাঙ্গাইল সদরের করটিয়া এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনা কবলিত যানবাহন এবং একাধিক গাড়ি ফিটনেসবিহীন যানবাহন বিকল হয়েছিল, সেগুলো সরাতে গিয়ে কিন্তু এইভাবে যানজটে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে যারা গণমুখ মানুষ রয়েছেন তারা বলছেন যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহনের
ব্যাপক সংকট দেখা দিয়েছে। এতে করে যারা খোলা ট্রাক ও বাস পাচ্ছেন তাদের কাছ থেকে 4 থেকে 5 গুণ বাড়তি ভাড়া আদায় করছে। আর এদিকে টাঙ্গাইলের জেলা প্রশাসন এই বাড়তি ভাড়া এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। তো এই ছিল মিম আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সবশেষ তথ্য। আমরা এবার যেতে চাই ময়মনসিংহে ঢাকা বাইপাসে ইমতিয়াজ আহমদ। ইমতিয়াজ, আপনি যে জায়গাটায় আছেন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, ঢাকা বাইপাস, এবং সেখান থেকে জামালপুর সহ নেত্রকোনা অনেক জায়গায় এখান থেকে গাড়ি পাস হয়েছে। এখানকার যানজটের অবস্থাটা কি, ভোগান্তি শিকার হচ্ছে কিনা যাত্রীরা, কি দেখছেন জানাবেন। রাফি, আমরা সকাল থেকে আসলে খবর সংগ্রহ করছি একেবারে ঘরমুখো মানুষের, যারা আসলে ঈদে পরিবারের স্বজনদের সঙ্গে ঈদ করতে এবার যাবেন। আমরা সকাল থেকে দেখছি গাড়ির চাপ কিন্তু ক্রমেই বাড়ছে, এবং যত বেলা গড়াচ্ছে গাড়ির চাপ বাড়ছে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগটাও বাড়ছে। শুধু যে ভাড়া বেশি নিচ্ছে বিষয়টি কিন্তু তা না, উল্টো দিক থেকে গাড়ি আসছে, সিএনজি, অটোরিকশার ব্যাপক দৌরাত্ম্য বেড়েছে, এবং মাঝখানে দাঁড়িয়ে যাত্রী নামানো এবং নির্দিষ্ট জায়গায় যাত্রী না নামানোর কারণে কিন্তু যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভাড়া গতবারের থেকে দ্বিগুণ নেওয়া হচ্ছে। শুধু গাড়ি বাস নয়, পাশাপাশি সিএনজিতে কিন্তু একরকম নৈরাজ্য চলছে। 160 টাকার ভাড়া 400 টাকা করে নেওয়া হচ্ছে। যেহেতু এখান থেকে আমরা যে সিএনজিগুলো দেখছি এগুলো সবগুলোই জামালপুরে বা বেশিরভাগ নেত্রকোনা বা এই ধরনের জায়গায় যাবে, সুতরাং সেই জায়গাগুলোতে দ্বিগুণেরও বেশি ভাড়া নেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু দুর্ভোগটা কিন্তু ক্রমেই বাড়ছে। এবং এই যে অটোরিক্সা, সিএনজির এগুলো দৌড়াতে কিন্তু কোনোভাবেই কমাতে পারছে না। অনেক আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু চেষ্টা করছেন, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপর দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। এবং সেই সাথে সাধারণ যাত্রীরা কিন্তু যে যেভাবে পারছে, বাস, ট্রাক, সিএনজি, অটো, যে যেভাবে পারছে তারা কিন্তু তাদের ঘরে ফেরার জন্য তারা কিন্তু আসছেন। এবং যত বেলা গড়াবে, যেহেতু গার্মেন্টসগুলো ছুটি হয়ে গেছে, বেশিরভাগ গাজীপুর, টঙ্গী থেকে যারা আসছেন তারা কিন্তু বিভিন্নভাবে আসছেন। অনেকে গাড়িতে সিট পাচ্ছেন না, তারা বিকল্প উপায় হিসেবে পিক আপে করে খোলা আকাশের নিচে যেভাবে পারছেন আসলে আসছেন, অটোতে করে আসছেন, ভ্যান গাড়িতে করে আসছেন। আমরা বিভিন্নভাবে দেখছি, অনেকে হেঁটেও আসছেন, মাঝখানে যানজটের কারণে নেমে আসতে হচ্ছে। সুতরাং খুব যে একটা স্বস্তির ঈদে বাড়ি ফেরা হচ্ছে সেটি কিন্তু নয়। আমরা দেখতে পাচ্ছি উল্টো দিকে সিএনজিগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে, এবং যার জন্য যানজটের জন্য কিন্তু পিছনে যে গাড়িগুলো রয়েছে সেগুলো আসতে পারছে না। এই রুট দিয়ে টাঙ্গাইল থেকে শুরু করে উত্তরবঙ্গের অনেক গাড়িগুলো চলাচল করে, সেই হিসাবে জামালপুর, শেরপুর, নেত্রকোনা থেকে শুরু করে কিশোরগঞ্জের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করে। সুতরাং এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, যতই আসলে বেড়া গড়াচ্ছে, গাড়ির চাপ বাড়ছে, হাজার হাজার মানুষ বাড়ি ফিরছে, সেই সাথে দুর্ভোগটাও কিন্তু বাড়ছে। সব মিলে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ঈদে ঘর ফেরা মানুষের সর্বশেষ খবর। এবারে আমরা যাবো জাওয়াত মাহমুদের কাছে। সে আছে মহাখালী বাস স্ট্যান্ডে। জাওয়াত, জানাবেন মহাখালী বাস স্ট্যান্ডে যাত্রী চাপ কেমন দেখছেন, এবং বাসে বাড়তি ভাড়া নেওয়ার একটা অভিযোগ আমরা সব সময় ঈদকে কেন্দ্র করে শুনে থাকি। এবার বলা হচ্ছে সরাসরি নিচ্ছে না, কিন্তু একটা কৌশল অবলম্বন করে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। সেই কৌশলটা আসলে কি, এবং কিভাবে আসলে যাত্রীদেরকে এর মাঝে জড়িত করা হচ্ছে, একটু বিস্তারিত জানাবেন। মহাখালীর আগে কিন্তু আমরা সায়দাবাদ বাস যেটি দেখলাম, এখানে যাত্রীরা যাদের আসন আসছে বা যারা আগে অভিযোগ করেছেন তাদের অপেক্ষার আমরা এটা দেখতে পাচ্ছি। এবং আমার এই দীর্ঘ সারি এখানে অপেক্ষা করছে, তাদের আমাদের সহকর্মীরা যানজটের খবর গ্রিন টিকিট কেটেছিলেন, তারাও যেতে পারছেন না, কারণ সেই রোটেশন করে ফিরে আসতে পারছে না। এই যে কৌশল করে বেশি ভাড়া আদায় করা হচ্ছে, সেদিকে মূলত তারা এই যে নাম দিয়েছে বকশিস, এই বকশিসের নামে অর্থাৎ 100 টাকা, 150 টাকা বা ক্ষেত্রে বিশেষে 200 টাকা করে অতিরিক্ত নেওয়া হচ্ছে, এবং সেটিকে ঈদ বকশিস হিসেবে নিচ্ছেন। সেটি নিয়ে যাত্রীদের একটু অভিযোগ আছেই, কিন্তু আবার কেউ তো যাত্রী সেটাকে স্বাচ্ছন্দ্যভাবে দিচ্ছেন, যেহেতু প্রধান ধর্মীয় উৎসব এটিকে কেন্দ্র করে তারাও বিষয়টিকে সেভাবে দিচ্ছেন। কিন্তু তারা এই বকশিসের নামে কৌশল করে মূলত অতিরিক্ত ভাড়া আদায় করছেন, এবং এইখানে যাত্রীদের একটি ভিন্ন কম
নেওয়া হচ্ছে এবং সেটিকে ধরে তাদের যে বাসের যে সংখ্যা সেই অভিযানের ভিত্তিতে তারা এই যে ভাড়া যেহেতু তারা কম নিতে পারছে এবং এই জন্য তারা বাসের সংখ্যা কমিয়ে দিচ্ছেন, এই ধরনের একটি কারচুপির তারা অবলম্বন করছে। এই অভিযোগটি তারা আসলে মূলত করছেন এবং যাত্রীদের আমরা দেখছি যে এখানে বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করছেন যে তারা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন, যদিও তাদের অগ্রিম টিকিট আছেন। মূলত বাসগুলো আবার এই যে ফিরে এসে তাদেরকে এইখান থেকে নিয়ে যাবে, সেই ব্যবস্থাটি মূলত সড়কে যেহেতু একটি যানজটের দীর্ঘ সৃষ্টি হয়েছে সেই কারণে তারা যেতে পারছেন না এবং যারা অগ্রিম টিকিট কাটেননি তারা মূলত বা অন্য অন্য বাসগুলোতে টিকিট কাটছেন বা পাচ্ছেন, সেখানেই যে অতিরিক্ত ভাড়া আদায়ের করার বিষয়টি সেটি আসছে এবং সেটি যেটি বলছিলাম যে তারা এটি বকশিসের নাম করে এটি নিচ্ছেন। এবং আরেকটি বিষয় যাত্রীরা বলছেন যে বিগত বছরগুলোর তুলনায় তাদের ভোগান্তি কিছুটা কমেছে, কিন্তু এই যে ব্যবস্থাপনা বা প্রশাসন যদি আরেকটু তারা দ্রুত হয় অথবা তারা আরেকটু তাদের যে কার্যক্রম সেটি জোরদার করে তাহলে হয়তো এই যে যতটুকু ভোগান্তি আছে সেটি কমবে। এবং এখানে আরেকটু যদি বিষয় জানি কি মহাখালী বাস টার্মিনালে যেটা দেখেছি বরাবরের মতোই যে ধরনের যাত্রীর চাপ বা ভিড় লক্ষ্য করা যায় সেই চাপ বা ভিড় কিন্তু আমরা এখানে এসে দেখিনি। সেই অনুযায়ী যাত্রীদের অধিকাংশই মত দিচ্ছেন যে বিগত বছরগুলোর তুলনায় তাদের যাত্রা কিছুটা স্বস্তিদায়ক। এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, সর্বশেষ যুক্ত হয়েছিলেন জাওয়াদ মাহমুদ। নাফি